অজরে কেঁপে উঠল খুশির দেখানি। অভ্র আকস্মিকই তাকে নিজের বুকে টেনে নিল। দু জনের যেন সময়ের গতিহীন এক মুহূর্তে থমকে দাঁড়ালো। অপলক দৃষ্টিতে একে অপরের চোখে ডুবে রইল না। হ্রস্বই কার বিসর্গ শব্দে খুশি যখন স্নিগ্ধ দৃষ্টি সরিয়ে নিতে উদ্যত, অভ্র তখনই তাকে দেয়ালে চেপে ধরে নিল দৃঢ় বাহুবে। তার আঙুলে আঙুল গেঁথে নেশামত্ত স্বরে বলল, চোখ নামাবি না প্যান্ট, আমি হারিয়ে যাই তোর ওই চোখের গভীরে। রেকবার তাকা প্লিজ। খুশির বাম হাত নিয়ে রাখে অভ্রর বুকের বাপাশে। কিছু কি অনুভব করতে পারছিস প্যাটবার্ড? সে মুহূর্তে খুশির লজ্জায় রানা গালদুটি যেন ধারণ করে অপার্থিব লালিমায়। লাজের আলোয় ভরে গেছে তার সমগ্র মুখখানি। তা অবলোকন করে অভ্র বলল, এত সেজেছিস কেন প্যাট? কিছু বলে না খুশি। ভীষণ ভয় লাগছে তার। আচমকায় অভ্রর পরিবর্তনে খুশি হতবাক। গত কয়দিন যাবৎ লক্ষ্য করল খুশি, রাতে তার সাথে সাক্ষাৎ হলে অভ্রর মধ্যে কেমন একটা পরিবর্তন আসে। খুশির নীরবতা দেখে তার হাতে চুমু এঁকে ফের শুথালো অভ্র। কি হলো, এভাবে সেজেছিস কেন আজ? চোখ তুলে তাকায় খুশি। অভ্রর এহেন আচরণে বিস্মিত হলেও এবার যেন ভয় কাজ করছে তার ভেতর। যে ছেলে উঠতে বসছে মারার হুমকি দেয়, সে এত আদর দেখাচ্ছে কেন? ব্যাপারটা হজম হলো না খুশির। তাও মিনমিনিয়ে বলল সে, আমি সাজিনি অভ্র ভাই। তাহলে কে সাজিয়েছে এমনভাবে? কই তেমন কিছু তো দেনি। সামান্য একটু লিপস্টিক দিয়েছি। এবার ললাটে ললাট ঠেকিয়ে চোখ জুড়ো বন্ধ করে বলল অভ্র, ইচ্ছে করছে তোকে নিয়ে সর্বনাশের চরম সীমানা থেকে ঘুরে আসতে পার। তবে হারাম জিনিসের প্রয়োজন থাকে, জানিস তো। তাই এভাবে শাড়ি পরে আমার সামনে ঘুর। আর বেরাবি না, তাহলে তোর সর্বনাশ হয়ে যাবে একটা। পরে যেন আফসোস করিস না প্যাট বলে খুশির ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে দিল অভ্র। তারপর তার বৃদ্ধা আঙুল দিয়ে খুশির ওষ্ঠ জড়ায় স্লাইড করে শুধালো অভ্র, আর দিবি না প্যাট? নয়তো তোর সাথে খারাপ কিছু হোক, আমিও চাই না সেটা। ভ্রু কুচকে তাকালো খুশি। এ লোক কি আস্ত পাগল? মেয়ে মানুষ লিপস্টিক দিবে স্বাভাবিক, ওনার সমস্যা কি তাতে? বলে মনে মনে মুখ চাপটি দিল খুশি। এহেন সময় দুধ চলে গিয়ে অন্ধকার নেমে আসে। অন্ধকার ছোট থেকে ভয় পাওয়া খুশি। তাকে এভাবে ভয় পেতে দেখে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাল অভ্র। চল তোকে পৌঁছে দেই বলে আচমকা খুশিকে কোলে তুলে নেয় অভ্র। বাখারা নয়নে তাকিয়ে রো খুশি ভ্রোর পানে। আজ কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না বেচারি। অপলক দৃষ্টিতে তাকিয়ে রো অভ্রর পানে। কয়েক কদম এগিয়ে রুমের সামনে এসে খুশিকে নামিয়ে দেয় অভ্র। গিয়ে শুয়ে পড় প্যাট, রাত হয়েছে অনেক। আতলো মাথা নেড়ে ভেতরে চলে যায় খুশি। সকালের রোদ ছড়িয়ে দিয়েছে সৌন্দর্যের মৃদু কিরণ। চারপাশে ছোট ছোট বাগান ঘেরা বাড়িটিতে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির সুর। চারদিকের ছোট ছোট বাগানগুলো যেন সেজে উঠেছে নতুন দিনের স্নিগ্ধপর। সে আজ যেন প্রকৃতি নিজেই জেগে উঠেছে নবদিনের আহান্নে। অভ্র খুশিকে এগিয়ে দিতে শাওনের পেছনে পেছনে এলেন শারমিন। তার দুনয়ন ছলছল করছে। একটা রাত থেকে যেন কলিজা পুড়িয়ে দিয়ে গেল। আরও একটা দিন থেকে গেলে কি এমন হতো, এসব ভাবছে রনি। গাড়ির কাছে গিয়েও আবার ফিরে এসে শারমণিকে দৌড়ে ঝাপটে ধরল খুশি। গাড়ির দরজা খোলা রেখে অভ্রও আবার পেছনে ফিরে তাকালো। শারমিন আর খুশির ভালোবাসা দেখে তার মুখে অজান্তেই মুচকি হাসি বেরিয়ে এল। ওকার সেও আবার কাছে এগিয়ে গেল। শারমিন খুশির কপালে চুমু এঁকে অভ্রর উদ্দেশ্যে বলল, আবার কবে আসবি তোরা? আর আসবো না ফুপিমণি, পরের বার সরাসরি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব ফুপিমণি। দিস ইস মাই প্রমিস। পাগল হয়েছিস বাবা? মুচকি হাসি টেনে কথাটা বলল শারমিন। তাই ধরে নিতে পারে ফুপিমনি। এর পরের বার তোমায় নিয়ে যাব। এতে যদি রেহানা চৌধুরীর মুখোমুখি হতে হয় সেটা আমি হব। কথাটা শুনে বিস্মিত চোখে অভ্রর পানে তাকালো খুশি। আপুর বিয়ে আর বিয়েতে তুমিও অ্যাটেন্ড থাকবে? আমি অ্যাটেন্ড করাবো তোমায়। জাস্ট টেক এ লুক। আমি না গেলেও চলবে। দোয়া রইল রূপকথা মায়ের জন্য। আজকে চলি ফুপিমণি। তবেই চিন্তা করো না, বিয়ের দিন তৈরি থেকেও আমি নিয়ে যাব তোমায়। মুখ ফেটে অনেক না বলা কথায় বেরিয়ে আসছে শারমিনের। তবে বলতে পারছে না সে। তাও ভাইপোকে বুঝো দিতে হ্যাঁ সম্মতিতে মাথা নাড়িয়ে হাসল শারমিন। বিদায় নিয়ে অবশেষে অভ্র খুশি গাড়িতে উঠে বসল। গাড়ি স্টিয়ারিং দিতেই ভেতর থেকে হাত বের করে মৃদু হেসে টাটা দিল খুশি। শারমিন ছলছল নয়নে তাকিয়ে আছে গাড়ির দিকে। সেও পাল্টে বিদায় জানালো খুশিকে। সময়ের ব্যবধানে আড়ালে ঢাকা পড়ল শারমিন। আর দেখা যাচ্ছে না তাকে। সে মুহূর্তে পেছনে থেকে মাথা ঘুরিয়ে সামনের দিকে ফিরে বসল খুশি। এভাবে বেশ কিছুক্ষণ যেতেই লক্ষ্য করল অভ্র চুপচাপ বসে আছে খুশি। এই মেয়ে তো চুপ থাকার মেয়ে নয়, তাহলে ব্যাপার কি? কি হয়েছে চুপচাপ আছে যে? এক পলক তাকায় খুশি। সামনের দিকে দৃষ্টি রেখেই তার উদ্দেশ্যে কথাটা বলল অভ্র। না কিছু না, ওহু ছেড়ে কাস্তমনা। কিছু হয়নি অভ্র ভাই। অভ্র আর কিছু বলল না। কিছুক্ষণ পর নিজে থেকেই ডাকল খুশি। অভ্র ভাই। কিছু না বলে ফেল। আচ্ছা ফুপিমণিকে সত্যি চৌধুরী মহলে নিয়ে আসবেন আপনি? সন্দেহ আছে। না মানে দাদিমনি, তোর দাদিমনি নিজেই তার মেয়েকে ফিরিয়ে নিবে। মানে কিভাবে? জাস্ট কিপ লুকিং। এই লেকের কথায় মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না। আসলেই এই লোকটা একটা রহস্যজনক। কখন মারবে কখন আদর দেখাবে কে জানে।
গাড়ি এসে চৌধুরী মহলের প্রাঙ্গণে পৌঁছালো। দারোয়ান হামজা খালিদ গেট খুলতেই অব্র গাড়ি পার্কিং লটের কাছে থামালো। তারপর অভ্রর সাথে খুশিও মহলের ভেতর ঢুকলো। জনকে একসাথে ঢুকতে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলেন নাজনীন। নানান প্রশ্ন করলেও অভ্র তাতে কোনো উত্তর না দিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে একাল সব প্রশ্নের সম্মুখীন হতে হলো খুশির। বেচারিকে চাপ দিয়ে ধরল নাজনীন। একই ফাঁকে ভয়ে ভয়ে চোখ নিয়ে চারিদিকে পরখ করল খুশি। বড় আম্মু, আম্মু কোথায়? মেজো তো রান্নাঘরে। ওহোয়া, আচ্ছা আমি তাহলে আসি, পরে তোমায় বলছি সবটা। কথাটা বলেই দ্রুত পায়ে সেও উপরে চলে গেল। এত সকালে ড্রয়িং রুম ফাঁকা থাকায় বেঁচে গেল বেচারি, নয়তো সবাই একসাথে চেপে ধরত তাকে। তাদের নবাবপুত্র কিছু করলেও দোষ নেই, সব দোষ এসে পড়ে খুশির উপর। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকাল থেকে বিয়ে বাড়ির আয়োজন চলছে। ডেকোরেশনের লোকেরাও সদ্য উপনীত। চৌধুরী কর্তারা সকাল থেকেই বাড়ির কাজে কর্মব্যস্ত। সঙ্গে পায়ে পা মিলিয়ে সমান তালে কাজ করে যাচ্ছে চৌধুরী গিন্নিরাও। রেহালা সকাল সকাল রৌদ্র আর অভ্রকে ডাকল। অভ্র নাকি রুমে কি কাজ করছে, একটু পর আবার অফিসের জন্য বের হবে। সেহানকেও ডাকল, সে বেচারিও ঘুমের গভীরে নিমগ্ন। একটা ছেলেও কাজের না বলে বিড়বিড় করে সিঁড়ি ভেঙে নেমে এলেন রেহানা। চৌধুরী কর্তারাও মায়ের সঙ্গে সংলাপে বসে একে একে সবকিছু কিভাবে ঘটবে তা বোধগম্যভাবে যাচাই করে নিল। দিনে কি রান্না হবে, কি সবজি আনা হবে, রান্নার যাবতীয় কর্মকাণ্ডগুলো সবই রেহানার আদেশে চলে। তাই চৌধুরী গিন্নির আকার একে একে শাশুড়ি থেকে সব বুঝে নিয়ে কাজে লেগে পড়লেন। তারই মধ্যে আবার উদিত হলো অভ্র। সে মূলত অফিসের উদ্দেশ্যে বেরোচ্ছে। রেহানা তাকে ডাকলে শার্টের হাতা গুটাতে গুটাতেই জবাব দিল, হ্যাঁ বলো দাদিমনি, ফার্স্ট। বলছিলাম কি দাদুভাই আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবে তো? লেট শশী, তুমি একটু চেষ্টা করিও দাদুভাই। আজ সন্ধ্যায় রূপকথার দিদিভাইয়ের গায়ে হলুদ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছি, আর সেখানে তুমি না থাকলে কি হয়? একটু তাড়াতাড়ি আসিও কেমন? হুম বলে সামনে এগোতে নিলে আবার সামনে এসে দাঁড়ায় নাজনীন। কি রে বাবা, কিছু মুখে দিয়েছিস তো? অফিসে করে নিব। এই তো আমি নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে যা। সময় নেই এখন। দাঁড়ি সরো, দেরি হয়ে যাচ্ছে বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় অভ্র। এইদিকে সন্ধ্যার চিন্তায় তিন চৌধুরী কন্যা বাড়ি মাথায় করল। খুশি তুলি দৌড়ে এলো, দাদিমনি দাদিমনি দেখো তো কোনটা পর্ব আজ। রেহানা জনকে দুইটা পছন্দ করে দিতেই খুশিতে রুমে চলে যায় জন। এইদিকে সন্ধ্যা ছাপিয়ে আলথার নেমে এলো। বাড়িভর্তি মেহমান। অভ্রর অপেক্ষায় বারবার রেহানা দরজায় উকি দিচ্ছে। একে একে আগত মেহমানদের মাঝে সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ কর। চৌধুরী মহলের কর্মচারীরা শশী রূপকথার শাড়ি পরেছে বলে তুলি খুশিও বায়না ধরল তারাও পরবে। হলুদ গোলাপি একটা শাড়ি পরেছে খুশি। বলতে গেলে চার বোনই গায়ে হলুদ উপলক্ষে একই রকম আর একই ডিজাইনার শাড়ি পরেছে। পার্লার থেকে লোক ডাকা হয়েছে মেহেদি ডিজাইনের জন্য। এক রুমে বসতে দেওয়া হয়েছে তাদের, কারণ রূপকথার হলুদ গোসল শেষ হলে তারা আবার মেহেদি দেওয়ার কাজে লেগে পড়বেন। কারণ রাত খনিতে অনুষ্ঠান রয়েছে, তাই যত কাজ তার আগেই শেষ করতে হবে। এরই মধ্যে সদর দরজা দিয়ে প্রবেশ করল অভ্র। তাকে ভেতরে আসতে দেখে রেহানা ইশারায় দেখালো নাজনীনকে। ক্লান্ত দেহ আর বাইরে থেকে ফেরায় এখন যেন না ডাকা হয় অভ্রকে। সে একটু পর নিজেই যাবে অভ্রর রুমে। সেট আকার বোঝালেন নাজনীনকে। এত মেহমানের ভিড় খেলো, নিজের রুমে চলে যায় অভ্র। মেহমানদের মাঝে কিছু মহিলা চোখ বড় করে তাকিয়ে আছে অভ্রর দিকে। একজন অপরজনকে বলাবলি করছে এটা অভ্র না, কয়দিন আগেই ফিরল বিদেশ থেকে। তাদেরই একজন মেয়ে উত্তর দিল, আম্মু ছেলেটা কিন্তু দেখতে জোস, তবে মুখটা দেখে কেমন যেন রাগী রাগী মনে হলো। সমস্যা নাই, রাগী ছেলেরা হট হয় বেশি। কথাটা বলে জিভে কামড় দিয়ে মায়ের দিকে তাকালো মেয়েটা। মা, কে তার দিকে এভাব? একার তাকিয়ে থাকতে দেখে আম্মু আমার একটা কল এসেছে বলে কেটে পড়ে এখান থেকে। এইদিকে রূপকথাকে বাগানের স্টেজের কাছে স্নানখানার পাশে বসানো হলো। চৌধুরী গিন্নিরা একে একে মেয়েকে সবাইকে সালাম করিয়ে নিয়ে যায় গোসল করাতে। তুলি একটু পর পরই তাকে জ্বালাচ্ছে দেখে প্ল্যান করলো খুশি, এইবার হলুদ দিয়ে সাজ নষ্ট করে দিবে তুলির। সে ভেবে হলুদ বাটিতে হাত দিতে নিলে মরিয়ম বেগমের হাতে কেলানি খায়। তাও বেচারি খুশি হাল ছাড়ার পাত্রী নয়। শয়তানে যখন লারে কাজটা যতক্ষণ না পর্যন্ত হাসিল হবে ততক্ষণ পর্যন্ত এই বেচারি দমে থাকবে না। এইদিকে রৌদ্র এলো ছবি তুলতে। সে মুহূর্তে ক্যামেরায় বন্দী হলো খুশির দুষ্টুমির কিছু মুহূর্ত। সে আরও কয়েকটা ফটো ক্যামেরাবন্দী করে নেয়। আজ যেন খুশিকে এক মেঘপরি লাগছে তার কাছে। তাই জটফট রৌদ্র কয়েক কপি ফটো ক্যামেরাবন্দী করে নেয় তার মেঘপরির। যখন রূপকথাকে হলুদ মাখার কাজ শেষ হয়, খুশি দৌড়ে গিয়ে হলুদ বাটি থেকে হলুদ হাতে নিয়ে চুপি চুপি তুলির কাছে যায়। সেটা লক্ষ্য করে এক দৌড় লাগায় তুলি। ডান দিক থেকেও বামে ক্রস কাটায়। সময়ের ব্যবধানের মুহূর্তেই রৌদ্রর সাথে ধাক্কা খেয়ে হলুদ বাতি গিয়ে পড়ে রৌদ্রর পাঞ্জাবিতে। খুশির বুক ধুকপুক করে ওঠে। এখন না আবার রৌদ্র ভাইয়ের হাতে কেলানি খেতে হয় তার। আর মা দেখলে তো সে সেখানেই খতম।
তাই মুখে একটা আঙুল ঢুকিয়ে আর চোখে তাকিয়ে খুশি বলল, সরি রৌদ্র ভাই। রৌদ্র পাঞ্জাবি ছেড়ে বলল, সমস্যা নেই। কি মেঘপরি, এভাবে মেঘেদের মতো উড়ে বেড়াচ্ছ কেন মেঘপরি? সে মুহূর্তে মরিয়ম বেগমকে এদিকে এগোতে দেখে তার দিকে তাকিয়ে বলল খুশি, আমি আসি রৌদ্র ভাই। আর শরীর ভুল করে পড়ে গিয়েছে বলে এক ছুটে পালায় খুশি। দম। এক আর থাকার ব্যক্তি খুশি নয়। সে আজ তুলিকে হলুদ লাগাবে মানে লাগাবেই। আজ এই চকলেট চুন্নির সাজ নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিবেই সে। সেটা ভেবে আবার দৌড় লাগায় তুলির পিছনে। তুলি প্রাণপ্রণ ছুটে পালায়, কয়েকবার উছুট ও খেয়েছে শাড়ি প্যাঁচ লেগে। দৌড়াতে দৌড়াতে বাগান থেকে এসে চৌধুরী মহলের ঢুকে তুলি। তার পেছনে খুশি। তুলিকে সিঁড়ি ভেঙে উপরে চলে যেতে দেখে খুশি বলল, হতচ্ছাড়ি চকলেট চুন্নি, পালাচ্ছিস কোথায়? আর পালানোর রাস্তা নেই। আজকে তোকে সাজ নষ্ট করে পেতনি বানিয়ে প্রতিশোধ নিব। এই বলে সেও সিঁড়ির দিকে দৌড় লাগায়। পেছনে আর পালানোর রাস্তা নেই, কারণ চৌধুরী মহলের দরজা তালা দিয়ে সবাই বাগানের অনুষ্ঠানে উপস্থিত। একমাত্র অভ্রর রুম টায় খোলা, তাও সে ভেতর থেকে লক করে রেখেছে। তুলি পালানোর পথ পাচ্ছে না দেখে খুশি হি করে হেসে ছুটে গেল তাকে হলুদ লাগাতে। যেই না হলুদ লাগাতে যাবে অমনি তুলি আবার বামে ক্রস কাটে। দৌড়ের গতির তাল সামলাতে না পেরে মুহূর্তেই হলুদ হাতটা গিয়ে লাগে এইদিকেই এগিয়ে আসা অভ্রর গালে। মুহূর্তেই আবার ঘটে গেল আরেক দুর্ঘটনা।